বিএনপি নির্বাচনী ইশতেহার তো আসলে আমরা 2009 সন থেকে আমাদের দলের কর্মসূচিগুলো দিয়ে আসছি। 2014 সনে আমাদের ম্যাডাম খালেদা জিয়া ভিশন 2030 করেছিলেন। 2017 সনে আমরা 27 পয়েন্ট দিয়েছিলাম। সর্বশেষ 2023 সনের 13 জুলাই জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন। এই 31 দফার আলোকেই আমাদের নির্বাচন ইশতেহারটা প্রণীত হয়েছে। এইটা শুধুমাত্র নির্বাচনী ইশতেহারই না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের গত 15-16 বছরের যে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই ফ্যাসিস্ট রেজিম থেকে মুক্তি হয়ে মানুষের ক্ষমতা, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করা। এই ম্যানিফেস্টোটা গতানুগতিক ম্যানিফেস্টো না, এইটা আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ম্যাগনা কার্টার মতো, যেখানে প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষের মুক্তির কথা বলা আছে, যেখানে প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষের আগামীর স্বাধীনতার কথা বলা আছে, সার্বভৌমত্বের কথা বলা আছে এবং কর্মসংস্থানের কথা বলা হয়েছে, আমাদের দেশের অর্থনীতির কথা বলা হয়েছে, সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে, শ্রেণী পেশা বয়স নির্বিশেষে প্রত্যেকের মেসেজ এখানে দেয়া হয়েছে। জনাব তারেক রহমান সাহেব যে কথাটা বলেছিলেন যে উই হ্যাভ এ প্ল্যান, এই ম্যানিফেস্টোটা হচ্ছে সেই প্ল্যানের অংশ এবং আমরা দেশের মানুষ মনে করছে এটা আধুনিককালের বাংলাদেশের প্রেক্ষিতে এই নির্বাচন ম্যানিফেস্টো একটা ম্যাগনা কার্টা। আমাদের শিবগঞ্জে যে কাঠের ব্রিজটা করেছি সেটা বিশ্বব্যাপী একটা ভাইরাল হয়েছে। 750 ফুট দীর্ঘ একটা ব্রিজ, যে ব্রিজে মানুষ বিনা পয়সায় চলাচল করছে, গরু ছাগল নিয়ে কৃষকরা বিনা পয়সায় চলাচল করছে এবং এই ব্রিজটা লাইটিং টাইটিং থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য ব্যাপক একটা নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আমরা এই কলমাকান্দা দুর্গাপুরে 28টা এরকম কাঠের বাঁশের সেতু করেছি এবং এটার একটা বৈচিত্র্য ছিল এরকম, প্রত্যেকটা সেতুই প্রায় স্কুলের কাছাকাছি এবং স্কুলের বাচ্চাদের জন্য নির্মিত করা হয়েছিল। পাশাপাশি তো জনসাধারণ যাচ্ছে এবং গির্জা ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, মন্দির ছিল। তো এই সাঁকোগুলা বা সেতুগুলা আমি ইচ্ছাকৃতভাবে নিজে তো যাইনি, আমার দলের নেতাকর্মীদেরকেও যেতে দেইনি, উদ্বোধন করিয়েছি আমি বাচ্চাদেরকে দিয়ে, স্কুলের শিক্ষকদেরকে দিয়ে, স্কুলের ছাত্রদেরকে দিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে। এটার আমার একটা অবজেক্টিভ ছিল এরকম যে আজকে যারা ফিতা কেটে, স্কুলের ছাত্র যখন ফিতা কেটে একটা ব্রিজ উদ্বোধন করবে, তার মনের একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে আমি বড় হয়ে এর চেয়ে বড় কাজ করতে চাই। তো বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্যই আমি এই কাজটা করেছি এবং প্রত্যেকটা জায়গায় আপনারা যদি ভিডিও ফুটেজ দেখেন, কোনো না কোনো স্কুলের ছেলে বা মেয়েরা উদ্বোধন করছেন। সাংবাদিক সাহেবরা, উনি হয়তো জানেন যিনি কলমাকান্দা পরিবারে আছেন, ওনারা ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে এবং বেলুন দিয়ে ফিতা কেটে উদ্বোধন করছেন। এই আইডিয়াটা হচ্ছে আগামীর একটা ভবিষ্যৎ প্রজন্ম, আমরা আত্মবিশ্বাসী একটা প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা মনে করবেন ইয়েস আমরাও পারি। যারা বলছে যে একটা পার্টিকুলার প্রতীক, সেই প্রতীকে ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না, তো সেটা তো প্রকারান্তরে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে ধর্মকে অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। সেটা একটা প্রতারণার শামিল। আমি এই কারণেই বলেছি প্রতারণা থেকে সাবধান, প্রতারকদের কাছ থেকে সাবধান। আরেকটা জুলাই অভ্যুত্থানের চেতনার কথা, ওই দিন গত 5 তারিখ বাংলাদেশের একজন জাতীয় নেতা জনাব মামুনুল হক সাহেব এসেছিলেন। এসে ওনার বক্তব্যের চুম্বক অংশটা আমি দেখেছি। তিনি বারংবার বলেছেন জুলাই অভ্যুত্থানের কথা, জুলাই বিপ্লবের কথা, জুলাই চেতনার কথা। তো আমার কাছে মনে হয়েছে যে তিনি হয়তো মুখে বলছেন জুলাইয়ের চেতনের কথা, জুলাইয়ের উন্মেষের কথা, কিভাবে জুলাই আজকে বাংলাদেশ পেয়েছে, কিন্তু তিনি তার দল থেকে যাকে এই আসনে মনোনয়ন দিয়েছেন তিনি কিন্তু জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণ তো দূরের কথা, তার বিপরীত মেরুতে ছিলেন। 2024 সনের শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে আমিডামি ইলেকশন হয়েছিল, সেই আমিডামি ইলেকশনে তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছিলেন। এমনকি আপনারা জেনে আশ্চর্য হবেন, 2009 সন থেকে এই 2024 5ই আগস্ট পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো একটা মামলা পর্যন্ত নেই। তো মামুনুল হক সাহেব যে কথাগুলো বলেছেন জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা এবং জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উনি যাকে মনোনয়ন দিয়েছেন,
তিনি ছিলেন জুলাইয়ের বিরুদ্ধের শক্তি, তার নামে এখন পর্যন্ত একটা মামলা পর্যন্ত নেই আন্দোলন সংগ্রামের। অতএব তাকে কিভাবে তিনি মনোনয়ন দিয়ে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করবেন সেটাই এই এলাকার মানুষ প্রশ্ন করছে। সেজন্য আমি এই কথাটা এনেছি। মনে হচ্ছে যে এটা একটা প্রতারণা করছেন তিনি। ডাকসুর পক্ষ থেকে আমন্ত্রণটা জানানো হয়েছিল, তো ডাকসুর পক্ষ থেকে আমন্ত্রণটা জানানো সেটার প্রতিধ্বনি করেছেন জামাতের জনাব আমির সাহেব। তো ডাকসু তো আর সর্বদলীয় কোনো বিষয় না। ডাকসুর যারা ভিপিজিএস আছেন তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন। তো একটা পার্শিয়াল একটা প্রতিষ্ঠানের কেউ যদি নির্বাচনে নিয়ে ওপেন ডিবেটের কথা বলে, আমার মনে হয় সেটা শেখ হাসিনা যেমন ম্যাডাম বেগম খালেদা জিয়াকে সব কিছু সম্পন্ন করে ফোন করেছিলেন যে আসুন আমরা আলোচনা করি, এইটা হয়তো ওই রকমেরই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে ডাকসু অলরেডি জামাত শিবিরের পক্ষে ভোট চাচ্ছেন। ডাকসুর নেতারা শিবিরের নেতা সর্বজন বিদিত, ওনারা তো নিরপেক্ষ ভূমিকায় নাই। ওনারা কীভাবে একটা ডিবেটের আয়োজন করবেন? ওনারা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে হয়তো ডিবেটটা আয়োজন করতে চাচ্ছেন। এবং তারপর দিনে আমরা জামাতের আমির মহোদয়ের কাছ থেকে এই কথাটা শুনেছি। হ্যাঁ, ওপেন ডিবেট হওয়াটা খুবই ভালো, হইতে পারলে ভালো হতো। সেইটা যদি কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান যদি করে, নিশ্চয়ই আমাদের দল থেকে সেটা বিবেচনা করবে। বাট যে অবস্থার প্রেক্ষিতে এটা করা হয়েছে, ডাকসু তো আর কোনো নির্দলীয় কোনো প্রতিষ্ঠান না, এটা আগাগোড়ায় শিবির সমর্থিত। এবং ডাকসুর ভিপিজিএসরা আগাগোড়ায় শিবিরের পক্ষে, তাদের দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে। তারা তাদের নিরপেক্ষতা শুধুমাত্র হারায়নি, নিরপেক্ষতারা ইচ্ছা করে বজায় রাখেনি। অতএব দলের প্রতি যাদের আনুগত্য আছে, একটা দলের প্রতি, তাদের ডিবেটটা কেমন হবে জাতি সেটা বিবেচনা করবে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।